হাই বন্ধুরা, আমি অনিতা বায়ল্যান্ড বাংলা থেকে কথা বলছি। সবাই লকডাউনে আশা করি সবাই ভালো আছেন, বাড়িতেই আছেন এবং বাড়ির বাইরে অযথা বেরোচ্ছেন না। বাড়িতেই যখন আছেন, বায়ল্যান্ড বাংলাকে সাবস্ক্রাইব করুন। বায়ল্যান্ড বাংলা নিয়ে আসছে আপনাদের জন্য নতুন কন্টেন্ট, ইন্টারেস্টিং সব কন্টেন্ট লাইক ইন্টারভিউ, স্টোরিজ আর বিভিন্ন রকমের বিভিন্ন ভিডিওস ইন্টারেস্টিং, যেটা আপনাদের দেখতে খুব ভালো লাগবে। সো আপনারা প্লিজ সাবস্ক্রাইব করুন এই নতুন চ্যানেলটি বায়ল্যান্ড বাংলা, আর আমাদের সকলকে, আমাদের টিমকে আপনারা এনকারেজ করুন যাতে আপনাদের ভালো ভালো ইন্টারেস্টিং ইন্টারভিউ, ভিডিও, বিভিন্ন রকম স্টোরিজ আপনাদের উপহার দিতে পারি। আজকে লকডাউনের এমন একটা দিনে, আজকে সকালে কথা সাহিত্যিক, বিশিষ্ট কথা সাহিত্যিক সমরেশ মজুমদারের সাথে আমরা আলাপ করি। বায়ল্যান্ড বাংলার পক্ষ থেকে ওনার সাথে যোগাযোগ করা হয় এবং জানতে চাওয়া হয় ওনার লকডাউন এই সময়টাতে কেমন যাচ্ছে, মানে সময়টা উনি কীভাবে পাস করছেন, নিজের মতো করে কীভাবে দিনগুলো স্পেন্ড করছেন। এবং মানুষ ডিপ্রেশনে চলে যাচ্ছে অনেক দিন, যেহেতু আমরা বন্দি একটা জায়গায়, একটা বাড়িতে। তো কী করে উনি নিজের মন মেজাজকে ঠিক রেখে উনি লেখালেখি করতে পারছেন। এবং কথা আলাপচারিতায় বিভিন্ন জিনিস উঠে আসে যে লকডাউনের পর যখন উনি সব ঠিক হয়ে যাবে, প্রথমেই উনি কোথায় যাবেন এবং কী করবেন, সেসব বিষয়ে ওনার সাথে খুব বিস্তারিতভাবে আলাপ হয়। সেই এন্টায়ার ভিডিওটা আমরা এই চ্যানেলে থাকবে এবং প্লিজ দেখুন এবং আমাদের কমেন্টে জানান বায়ল্যান্ড বাংলার শো আপনাদের কেমন লাগছে। এবং ইন্টারেস্টিং আপডেটসের জন্য প্লিজ সাবস্ক্রাইব করুন বায়ল্যান্ড বাংলা। এই যে করোনাকালীন যে সময়টা লাস্ট 2 মাস ধরে চলছে, এই সময়টাতে আপনি কি করছেন, কিভাবে আপনার সময়টা কাটছে? প্রথমে ভেবেছিলাম যে ভালোই বইপত্র পড়বো, লিখবো। অনেকদিন পড়াশোনা হয়নি, অনেক বই পড়তে পারবো, প্রচুর সময় পাবো, অনেক লেখা লিখবো। তারপরে দুদিন পরে যখন খবরের কাগজ পড়ছি বা টিভিতে যখন নিউজ দেখছি, মনের মধ্যে অদ্ভুত সব প্রতিক্রিয়া তৈরি হচ্ছে। চীন থেকে ইটালি থেকে ইউরোপ থেকে আমেরিকা, সারা পৃথিবী, আমাদের পাশের দেশ বাংলাদেশ, সর্বত্র মানুষ আক্রান্ত হচ্ছে একটা অসুখের জন্য খাচ্ছে। যে অসুখটা সারাবার কোনো ওষুধ মানুষের জানা নেই। একের পর এক অসহায়ভাবে আত্মসমর্পণ করতে হচ্ছে এবং এইরকম একটা অবস্থায় আর মন থেকে লেখা চলে যায়। বুঝতেই পারছো আমার কলমে আর লেখা আসছে না, বইপত্র পড়তে ইচ্ছে করছে না। তবু এর মধ্যে ধরো আমাকে ঢাকার বাংলাদেশ প্রতিদিন বলে একটি পত্রিকা, যে কারণে তাদের 30 সংখ্যায় আমি নিয়মিত উপন্যাস লিখি, তারা আমাকে অনুরোধ করেছিল অনেক আগেই তাদের জন্য উপন্যাস লিখতে। সেই উপন্যাসটা শেষ করে হঠাৎ খেয়াল হল শেষ তো করলাম, কিন্তু আমি পাঠাবো কি করে একটা 100 পাতার উপন্যাস? লোক এসে নিয়ে যায়। এখন তোমার কলকাতা যাচ্ছে, মানুষ থাকতেই পারে না, সর্বোচ্চ পুলিশের পাহারা, নিয়ে যাবি বা কি করে? তারপরে জানলাম যে এই ঈদের সময় আগে বেরোয় বাংলাদেশ প্রতিদিন, ওদের সংখ্যা এবার ঈদে বেরোবে না। তখন আমার মনে হলো যে এই যে লিখলাম ঈদের জন্য, সেই লেখাটার কোনো অর্থ নেই। একটা অদ্ভুত বিষণ্ণ মানসিকতা নিয়ে বসে আছে। আপনি আপনার এই জীবন দশায় এরকম কোনো সময় পার করেছেন, এই যে করোনার এই একটা যুদ্ধকালীন মতো একটা মানে অবস্থার মতো একটা মনে হচ্ছে, এইরকম সময় কখনো পার করেছেন আপনার জীবন দশায়? না, কখনোই না। ধরো আমার যদি বক্স হয়ে থাকে, আবার সারা শরীরে যদি বক্সের জাম বেরিয়ে ওঠে, আমাকে যে ঘরে বন্দি করে রাখা হয় যে এখন তুমি কারোর সঙ্গে মিশবে না, কোনো গরম খাবার খাবে না, তখন আমি জানতাম এই 11 দিন পর আমি আমার বক্সের সব জীবাণু আমার শরীর থেকে চলে যাবে, আমি আবার স্নান করে বাইরে বেরোতে পারবো। তো আমার সামনে গোল থাকতো যে এই সময়ের পর আমি সুস্থ হব, কিন্তু এখন আমার গোল নেই।
আমাদের প্রথমে বলা হলো 4 দিনের জন্য লকডাউন, তারপরে বলা হলো 1 মাসের জন্য, তারপর 12 বাড়লো, বেড়েই চলেছে, কারণ মানুষ নিরাপদ নয়, তারা বাইরে বেরোলে পরে আরো আক্রান্তের সংখ্যা বাড়বে। অতএব এই অভিজ্ঞতা আমাদের আগে কখনো হয়নি। আপনার সৃষ্টিকর্ম এর মধ্যে আর কোনো কিছু আপনার হাতে কোনো লেখা এখনো বেরোয়নি আপনি বলছেন, এই সময়টা তো অনেকটাই সময় যেখানে আপনি আপনার উপন্যাস চর্চাটা করতে পারেন। হ্যাঁ, অনেক সময়টা একদমই হয় না। আমার একটাই প্রিয় সময় কাটাবার, ভালোভাবে সময় কাটাবার ব্যাপার ছিল গান শোনা। ওই গানগুলো শুনি। সবচেয়ে মজার কথা কি জানো, আমি রেডিওতে গান শুনি, আমি লক্ষ্য করছি ধরো আজকে যেসব গান হলো, কারণ শিল্পীদের তো আসে না, এই করোনা জন্য আসতে পারছেন রেডিও কেন্দ্রে, পুরোনো গানগুলো বাজানো হচ্ছে, ওই গান আমি 3 দিন পর শুনছি, ওই অনুষ্ঠানটি আবার 4 দিন পর দেখছি, অনুষ্ঠান বোর হয়ে যাচ্ছে, আবার গান শুনতে ইচ্ছে করছে না। মানে টানা একটা জায়গায় বন্ধ হয়ে থাকাটা মানুষের এমনিতেই খারাপ লাগে, খারাপ সময়, মানুষ যেহেতু সামাজিক জীব, তো একটু বেরোতে পারছে না। আপনি এর মধ্যে তো একদমই বেরোননি লাস্ট 2 মাস। না, একদমই বেরোয়নি, মনে মনে বেরিয়েছি, মানে ফিজিক্যালি বেরোয়নি। মনে মনে বেরোয়াটা কি ধরনের বেরোয়া? আমি যখন ভাবলাম আমি এখান থেকে চাপলাম বা মেট্রোয় চাপলাম, মেট্রো থেকে নেমে আমি ট্রেনে চাপলাম, নেমে বাসে চাপলাম, হাঁটতে 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 একটা বাড়িতে গিয়ে কড়া গালাম, বললাম চা খাওয়াও, তাদের সঙ্গে গল্প করলাম, আবার ফিরে এলাম। আপনার যে জন্মস্থান জলপাইগুড়ি, সেখানে কি অবস্থা? মানে সেখানে আপনার মনটা সেখানে পড়ে আছে নিশ্চয়। এটা খুব দাবি প্রশ্ন করেছে। জলপাইগুড়ির সঙ্গে আমার রোজ যোগাযোগ হয়। জলপাইগুড়ি এবং চা বাগান প্রত্যেকের সঙ্গে দেখা চলে। তারা প্রথমে আন্দোলন কি করবে, এখন সেই চা বাগানগুলো শর্ত সাপেক্ষে সরকার খুলতে দিয়েছে। যেখানে 100 জন লোক কাজ করতে পারে, বলা হয়েছে 25 জন দিয়ে কাজ করো। এবং আমাকে বলা হলো তুমি যে চা বাগানগুলো দেখেছো যেভাবে, এখন সে দেখবে প্রচুর আগাছা গাছ যেগুলো আমরা পরিষ্কার করে রাখতাম, সেগুলো তো এখন 1.5 মাস 2 মাস ধরে পরিষ্কার হচ্ছে না, জঙ্গলের মতো হয়ে গেছে। অনেক জায়গাকে তুমি চিনতে পারবে না, আমাকে তাই বলা হয়। আপনার লকডাউন শেষ হলে আপনি প্রথমে কোথায় যাবেন, সেটা কোথায় ঠিক করে? প্রথম লকডাউন বেরোলে প্রথমেই যাবো চা বাগানে, যে চা বাগানে আমি জন্মেছিলাম সেই চা বাগানটাকে দেখে আসি বারবার করে, ওটাই আমার তীর্থক্ষেত্র। দ্বিতীয় আমার যাওয়ার কথা ঢাকায়, এবং আজকেও সকালে চট্টগ্রাম থেকে ফোন এসেছিল, চট্টগ্রামে যাবো। আমাকে বাদল ভাই বলে, তুমি নাম শুনেছো না জানি না, নাম শুনেছো বাদল ভাই? বাদল, সৈয়দ বাদল। হ্যাঁ 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 হ্যাঁ। কে বলতো? ওই যে উনার ওই এখানে যেরকম বইয়ের, হ্যাঁ হ্যাঁ বই লেখেন উনি। হ্যাঁ, বাদল হচ্ছে, উনি সাধু সংঘ বলে যে বই লিখেছেন, অসম্ভব ভালো। ও হচ্ছে তোমার ধরো কি বলবো, শঙ্খন মালা আপসেট প্রেস আছে, ওখান থেকে বই বেরিয়েছে ঢাকায়। বাতিঘর যান, বাতিঘর যান। হ্যাঁ, তো উনি বোধ হয় এখন ইনকাম করছেন, উনি কমিশনার ঢাকার। তো যাবো ঢাকায়, ওরা করে যাবো, ওখান থেকে সিলেট যাবো। সিলেটে এখন প্রচুর বন্ধু বান্ধব হয়ে গেছে, তারা বারবার করে বলছে থাকতে হইব না, আপনি আমাদের কাছে থাকেন। সিলেটে চা বাগান দেখবেন, জলপাইগুড়ি চা বাগান থেকে গিয়ে চা বাগান, চা বাগানে ছিলাম আমি একবার গিয়ে গত বছর। সবচেয়ে মজার কথা হচ্ছে জানো তো, এই সিলেটে বলো বা চট্টগ্রামে আমাকে বলে ওদের ওখানে গিয়ে থাকতে, কেউ বলে আপনাকে আমরা ভালো ফ্ল্যাট দেবো, আপনি এখানে থাকেন, সেটা দেখা যাবে না, কিন্তু যাওয়া তো যাবে বলো।
আপনি গত বছরই তো গেলেন ঢাকায়। হুম। হ্যাঁ, এবারও এই লকডাউন শেষ করেই ঢাকায় যাবেন। লকডাউন শেষ করে প্রথমে জলপাইগুড়ি, দেন আপনি যাবেন ঢাকায়। ঢাকা, সিলেট। চট্টগ্রাম, চট্টগ্রাম। ঢাকা, চট্টগ্রাম, সিলেট। সিলেটটা যোগ হয়েছে একটা হতে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, মোটামুটি কদিন থাকার প্ল্যান? এখান থেকে বেরিয়ে কদিন থাকবেন? দেখো, যাই তো আমার ইচ্ছায়, যাই তো আমার ইচ্ছায়, ফিরি কিন্তু ওদের ইচ্ছায়। আচ্ছা। আমার তো এবার চট্টগ্রামে গিয়ে ওই মেয়েটিকে খুঁজে বের করতে হবে, যে খুব খেপেছিল আমার কাছে, কোন মেয়ে? যে একটা আমার অনুষ্ঠানে এসেছিল না। হ্যাঁ হ্যাঁ, আমি ছিলাম সৌভাগ্যবশত সেই অনুষ্ঠান। তাকে খুঁজে বের করতে হবে। আমি তাকে জিজ্ঞেস করবো, তুমি কি এখনো কাঁদো আমার জন্য? বুঝলে, একটা বিখ্যাত উপন্যাস আছে বাংলাদেশের, তুমি শুনেছ? শুনছো কোন কথা? হ্যালো। হ্যাঁ, আমি দুই বাংলার। আমি বাংলাদেশের একটা উপন্যাস আছে। হ্যাঁ। উপন্যাসের নাম হচ্ছে কাঁদো নদী কাঁদো। আচ্ছা। তুমি পড়েছো উপন্যাসটা? না না। অসম্ভব ভালো উপন্যাস, কাঁদো কমা নদী কাঁদো। আচ্ছা। আমার তো মনে হয় বাংলাদেশের লেখকের নামটা এই মুহূর্তে ভুলে গেছি। আচ্ছা আচ্ছা। বাংলাদেশের প্রতিটি বোর্ডের মধ্যে একটা নদী আছে। সেই নদীর খবর, সেই নদী না থাকলে তো দেশ উর্বরা হয় না, দেশের মানুষের মন উর্বরা হয় না। হ্যাঁ হ্যাঁ। তাই বাংলাদেশের নদীমাতৃক দেশ তো বটে। নদীমাতৃক দেশ। মানুষ, মেয়েদের প্রতিটি মেয়ের মনের মধ্যে একটি নদী বাস করে। আপনার সেই দেখার দৃষ্টিভঙ্গিটা আপনার রয়েছে বলে আপনি এটা এভাবে বলছেন আর কি। তো আপনি এই লকডাউন মানুষজনকে আপনি কি বলবেন? মানে এই লকডাউন নিয়ে, লকডাউন মানতে হবে বা লকডাউনের পরে মানে মানুষকে সাহস কিভাবে দেবেন? এই যে একসাথে এতগুলো মানুষ এতদিন ধরে বাড়িতে বসে আছে, ভালো উত্তর তোমাকে দিই। তুমি দেখবে কোনো বড় পাথর ঘাসের ওপর পড়লে পারে, 1 মাস পরে 2 মাস পরে যদি পাথরটাকে সরাও, তাহলে দেখবে ঘাসগুলো, সবুজ ঘাসগুলো হলদে হয়ে গেছে। যে কোনো ঘাস বা পাতার ওপরে যদি চাপা পড়ে ভারী কিছু, তাহলে তার সবুজত্ব হারিয়ে যায়, সেগুলো তখন বিবর্ণ হয়ে যায়, মানে হলদে হয়ে যায়। কিন্তু সেই চাপা সরিয়ে দেওয়ার পর যখন তাদের আলো, সূর্যের আলো এসে পড়ে, হাওয়া এসে পড়ে, তখন আস্তে আস্তে আবার সেগুলো হলদে থেকে সবুজ হয়ে যায়। এটাই প্রকৃতির ধরন। মানুষের জীবনে এই লকডাউনটা যে চাপটা দিয়েছে, আমাদের জীবনটাকে বিবর্ণ করে দিয়েছে, আমাদের জীবন একঘেয়ে হলদে করে দিয়েছে। কিন্তু এই লকডাউন যখনই সরে যাবে, আমাদের জীবনটা আবার সবুজ হয়ে যাবে। বাহ, ধন্যবাদ এতক্ষণ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমি এতক্ষণ তোমাদের সময় দিয়ে দিই। আমি এতক্ষণ সময় দিয়েছি একজনকে, যে ওই লকডাউনের পর আমাকে আলো দেবে, হাওয়া দেবে। থ্যাংক ইউ। হ্যাঁ, আশা করি সে দেবে, এবং লকডাউন শেষ হলেই সে শিগগিরই আপনার কাছে কি আপনাকে আলো হাওয়া গিফট করে আসবে। সে তখন আলো হাওয়ার বদলে সে যদি এই লেখাটা সে যে লিখছে, তার কপি যদি আমাকে দেয়, আলো খুশি হবো। একদম, আমি আপনার কাছে কপিটা পৌঁছে যাবে। অনেক ধন্যবাদ, রাখছি। আচ্ছা, ঠিক আছে।